আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখাতে এসেছি। আমি বগুড়ার মহাস্থানগড়ে। এই মহাস্থানের ইতিহাস না বললেই না। মহাস্থানের গড়ের গোড়ার কথা আপনাদের বলতেছি। সেটা হলো বিশ্ব রোডের পশ্চিমে বা করতোয়া নদীর পশ্চিম তীরে সমভূমি থেকে দৈর্ঘ্য ৪,৯৫০ ফুট, প্রস্থ ৪,০৫০ ফুট ও উচ্চতা প্রায় ১৮ ফুট বিশিষ্ট ধ্বংসস্তূপের যে বিশাল ভূখণ্ডটি প্রায় দেখা যায়, উহাই মহাস্থানগড় নামে অভিহিত। মনে করা হয় এসব ধ্বংস ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষাস্থল হিসেবে আল্লাহ সংরক্ষিত রেখেছেন। যাই হোক, গড় শব্দের অর্থ হলো দুর্গ। আধুনিক যুগে যাকে বলা হয় ক্যান্টনমেন্ট বা সেনানিবাস। প্রসিদ্ধ ইংরেজ ঐতিহাসিক ক্যানিংহাম এবং অন্যান্য লেখকগণ নিঃসন্দেহে প্রমাণ করেছেন যে মহাস্থানগড়ই প্রাচীন পুণ্ড্রনগর। মহাস্থানগড়ের প্রাচীন নাম পুণ্ড্রনগর হলো কেন? এই প্রশ্নের গুরুত্ব এখানে কম নয়। মহাভারতে লিখিত আছে, অসুররাজ বলির রানী সুদর্শনার গর্ভে দীর্ঘতমা নামক এক অন্ধমণির ঐশ্বরে ৫ জারদ সন্তানের জন্ম হয়। আর সেই সন্তানগণ বলিরাজ্যর উত্তরাধিকারী না হওয়ায় তারা পূর্ব দিকে গমন করে। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, শুঙ্গ, পুণ্ড্র নামক ৫টি রাজ্য স্থাপন করেন। পুণ্ড্রের ওই পুণ্ড্র নগরী হচ্ছে মহাস্থানগড়। মৌর্য যুগের একটি শিলা লিপিতেও এই স্থান পুণ্ড্র নগরী বলে উল্লেখ আছে। ক্যানিংহামের মতো গুড় থেকে গৌড় এবং পুণ্ড্র বা পোদ জাতি থেকে পুণ্ড্র নামের উৎপত্তি। মহাভারতের আদি পূর্বে ১৩৫ পৃষ্ঠায় মহাতীর্থস্থানের উল্লেখ আছে। এই মহাতীর্থস্থানের তীর্থ কাটা দিলে মহাস্থান হয়ে যায় বা হয়ে থাকে। বৌদ্ধ মহাযানদের স্থানই পরবর্তীকালে মহাস্থান হয়েছে। বঙ্গের জাতীয় ইতিহাস ৩য় খণ্ড, পৃষ্ঠা নম্বর ১২০। মহাস্থান নাম সম্পর্কে অনেক কিংবদন্তি থাকলেও আমার মতে মস্তান শব্দ থেকেই মহাস্থান এবং এই মাস্তান শব্দের অপভ্রংশই হলো মহাস্থান। কারণ মস্তান হলো ফরাসি শব্দ, যার ভাবার্থ ভুল খোদা ভোলা। সুলতান সাহেব যখন এখানে আগমন করেন এবং তার শিষ্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তখন থেকেই এই স্থান অর্থাৎ পুণ্ড্রনগর মস্তানদের আখড়ায় পরিণত হয়। খুব সম্ভব সেই পরিবেশের উপর ভিত্তি করে পরে এই স্থানের নাম মহাস্থান হয়েছে বলে সম্ভাব্য। যাই হোক, হজরত শাহ সুলতান বকলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর বড় ধরনের একজন ওলি, যার পাদস্পর্শে মহাস্থানগড় প্রসিদ্ধ। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আলোকে জানা যায়, খ্রিস্টপূর্ব ৩য় অব্দের অর্থাৎ আজ থেকে প্রায় ২০০০ বছর পূর্বে মহাস্থানগড়ের পত্তন হয় এবং পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত এই শহর মৌর্য, গুপ্ত, পাল ও সেন বংশের কেন্দ্রীয় রাজধানী এবং সময়ে প্রাদেশিক রাজধানী হিসেবে আখ্যায়িত হয়ে আসে। মহাস্থানগড় চতুর্দিকে স্থান বিশেষে ৯ থেকে ১৫ ফুট পর্যন্ত প্রশস্ত প্রাচীর দ্বারা সুরক্ষিত। এই প্রাচীরে স্থানে স্থানে অনেকগুলি গোলাকার প্রশস্ত প্ল্যাটফর্মগুলির আলো প্রজ্বলিত থাকত এবং প্রহরীগণ প্রাচীরের উপর দিয়ে
চতুষ্পার্শ্বে টহল দিত বলে অনুমেয়। এই প্রাচীরের বাইরে 3 দিক থেকে গভীর পরীক্ষা এবং পূর্ব করতোয়া নদী প্রবাহমান এই বিশাল আয়তনের বিশিষ্টের দুর্গেও আঙিনায় পানি নিষ্কাশনের জন্য উত্তর পশ্চিম দিকে অর্থাৎ কালিদহ সাগরের দিকে ঢালু। মহাস্থানগড়ের প্রাচীন খননের ফলে প্রায় 10 ফুট গভীরে এর ভিত্তিমূল আবিষ্কৃত হয়েছে। এই ভিত্তিমূল থেকে নিম্নে আরও খনন করা হলে প্রায় 5 ফুট গ্যাপ ফাঁকা থাকার পর নিম্নে আরও একটি প্রাচীর দৃষ্ট হয়। এই প্রাচীরের ভিত্তি পাওয়া যায় প্রায় 20 ফুট গভীরে। এই গভীর থেকে শুঙ্গ যুগের চিত্রফলক আবিষ্কৃত হয়েছে। শুঙ্গ বংশ খ্রিস্টীয় পূর্ব 2য় শতাব্দীতে রাজত্ব করতেন। এতে অনুমান করা যায় মহাস্থানগড়ের এই ভিতরের জনক হলেন শুঙ্গ বংশীয় রাজাগণ। মহাস্থানগড়ের পূর্ব প্রাচীর খননের ফলে একটি প্রাচীনকালের দরজা আবিষ্কৃত হয়েছে। ইহা শিলাদ্বীপের ঘাটের দরজা নামে অভিহিত এবং শিলাদেবীর ঘাটের পশ্চিম বরাবর অবস্থিত। বর্তমানে মিউজিয়ামের সম্মুখে গোবিন্দ ভিটার পূর্বে এই শিলাদেবীর ঘাট, কিন্তু অনেকে মনে করেন শিলাদ্বীপের অপভ্রংশই হল শিলাদেবী ঘাট। 1992 সালে এই দরজা সংস্কার করা হয়। গড়ের পশ্চিম প্রাচীরে 2টি দরজা আছে, তার একটির নাম তাম্র দরজা। ইহা প্রাচীরের উত্তর ধারে অবস্থিত। দ্বিতীয় দরজাটি প্রাচীরের দক্ষিণ ধারে। বর্তমানে যে দরজা দিয়ে পদ্মা দেবীর বাড়িতে যাওয়া যায়, পদ্মা দেবীর বাড়ি কালিদহ সাগরের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। গড়ের উত্তর প্রাচীরে 2টি দরজা আছে, তার একটির নাম কাটাদুয়ার। ইহা মিউজিয়ামের সম্মুখে রেস্ট হাউসের দক্ষিণে অবস্থিত। মানুষের চলাচলের সুবিধার্থে ব্রিটিশ আমলে দুর্গের প্রাচীর কেটে দিয়ে এই দরজা নির্মাণ করা হয়। দ্বিতীয় দরজাটি রয়েছে এই প্রাচীরের ঠিক মাঝামাঝি। গত 1991 সালে খননের ফলে এই প্রাচীর দরজাটি আবিষ্কৃত হয়। এই নব আবিষ্কৃত দুর্গ তোরণ নির্মাণ কৌশল এত দৃঢ়তা ব্যঞ্জক, তার দর্শন মাত্রই আবির্ভূত হতে হয়। এই দরজা এবং শিলাদ্বীপের ঘাটের দরজার উভয় পার্শ্বে গোপন প্রহরী কক্ষ, অস্ত্রাগার এবং এখান থেকে যাতে অনেক সৈন্যের দরজা রক্ষা করতে পারে তার সকল ব্যবস্থা বিদ্যমান। এসব দেখে মনের যেন 2000 বছর পূর্বে যেতে ইচ্ছে হয়। গড়ের দক্ষিণ প্রাচীরে একটি দরজা আছে। এই দরজা বুড়ির দরজা নামে অভিহিত। সংস্কারের অভাবে এই দরজা বৃদ্ধা ডাইনির ভগ্নদম্ভ ব্যক্ত করে যেন বিকৃত বদনে চেয়ে আছে। গড় প্রাচীরের চতুষ্পার্শ্বের দরজা ব্যতীত মাজার শরীফের পশ্চিম পাশে একটি প্রাচীর দরজা দৃষ্ট হয়। এই দরজা দোরার সাহেবের দরজা নামে অভিহিত। সুলতান সাহেবের মাজারের স্থানে একটি শিব মন্দির ছিল। দোররা সাহেবের মাজারের স্থানে একটি শিব মন্দির ছিল। দোররা সাহেবের হলো সেই মন্দিরের আঙিনার দরজা। মাজার শরীফের উত্তরমুখী পাথরের যে অনুচ্চ দরজাটি দৃষ্ট হয়, ইহাই সেই শিব মন্দির প্রাচীর দরজা। 1992 সালে বগুড়া জেলার জেলা প্রশাসক সাহেব বিশেষ কোনো কারণে এই দরজাটি লোহার রেলিং দ্বারা রুদ্ধ করে দিয়েছেন। মাজার শরীফে প্রবেশের জন্য বর্তমানে যে 2টি গেট সৃষ্টি হয়, উহার দক্ষিণে এই গেটটি প্রবেশপথ এবং পূর্বমুখী গেটটি বহির্গমনের জন্য নির্মিত। মাজার শরীফকে রুদ্ধ দরজাটি পশ্চিম পাশে ছিল শিবলিঙ্গের আসন। এই রুদ্ধ দরজা থেকে শুরু হয় দোররার সাহেবের দরজার অতিক্রম করে প্রাচীনকালের একটি রাস্তা সোজা উত্তরমুখী হয়ে খোদার পাথর ভিটার দিকে অগ্রসর হয়েছে। উল্লেখ্য, এই স্থানে 9 ফুট 4 ইঞ্চি 2 ফুট 5 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটি বৃহৎ প্রস্তর খণ্ড দেখা যায়। ইহা খুব সম্ভবত কোনো দূরবর্তী স্থান থেকে নদী পথে এখানে আনয়ন করা সম্ভব হয়েছে। এই বৃহৎ প্রস্তরটি 3টি খণ্ড প্রান্তরের উপর পূর্বমুখী অবস্থায়
সংস্থাপিত ছিল। প্রায় 30 বছরের পূর্বে যুগে মেশিন দ্বারা এটা উল্টে কাত করে ফেলে রাখা হয়েছে। এই প্রস্তরখণ্ডের সম্মুখভাগে খুব সম্ভবত অস্পষ্ট একটি প্রজাপতির প্রতিমূর্তি অঙ্কিত আছে। প্রজাপতি হিন্দু ধর্ম স্বীকৃতি ব্রহ্মার বাহন। এটা বিবাহ উৎসবে ব্যবহৃত হয়। যাই হোক, ওই বৃহৎ প্রস্তর খণ্ডে মানুষ কোনো কাল থেকে যে দুধ কলা ভোগ দিয়ে আসছে কে জানে। তবে এটা কুসংস্কার ব্যতীত আর কিছু নাই, আর বলার অপেক্ষা রাখে না, কারণ এটা নির্জীব শুষ্ক প্রস্তর। তাই অনুরোধ করি, কোনো মুসলমান যেন মানত করে দুগ্ধ দ্বারা উক্ত প্রস্তরখণ্ডে পূজা না দেয়, নইলে ঈমান থাকবে না। আর হিন্দু ভাইদের নিকট আমার নিবেদন, তারাও যেন এই ব্যর্থ কুসংস্কার পুনরাবৃত্তি না ঘটায়। উল্লেখ্য, এই বৃহৎ খোদাইকৃত প্রস্তরটি বৌদ্ধ যুগের পূর্বে বা পরে হিন্দুদের কোনো মণ্ডপ ঘরের পূজার অর্ঘ্য রাখার কাজে ব্যবহৃত হতো বলে ভাষা প্রকাশ করি। হয়তো এই জন্যই এটা ভূগর্ভে ঢাকা পড়েনি, যেহেতু মণ্ডপ ঘর সাধারণত উন্মুক্ত আলোককৃতির উঠানেই নির্মিত হয়। খোদাইকৃত পাথর বলে সাধারণ মানুষের নিকট এটা খোদার পাথর নামে পরিচিত। 1907 সালে খননের ফলে এখানে একটি বৌদ্ধ মূর্তি অঙ্কিত প্রস্তর খণ্ড পাওয়া যায়। এতে প্রতীয়মান হয় যে এখানে একটি বৌদ্ধ মন্দির ছিল। প্রস্তর খণ্ডটি বর্তমান বরেন্দ্র মিউজিয়ামে রক্ষিত। অতঃপর এখান থেকে উত্তরমুখী হয়ে এই রাস্তা সোজা মানখালীয় কুণ্ডে প্রবেশ করেছে। এই স্থান খননের ফলে একটি অসমাপ্ত জৈন মূর্তি পাওয়া যায়। খুব সম্ভব জৈন ধর্ম প্রচারক গোশালা খালীর নামানুসারে ইহা মানখালীর কুণ্ড নামে পরিচিত। এই খালীর ভিটার স্তম্ভের উপরে মুসলিম শাসনামলের একটি মসজিদ ছিল বলে দৃষ্ট হয়। মাজার শরীফ যাতে পূজার স্থানে পর্যবসিত না হয়, খুব সম্ভব সেই কারণেই হয়তো মহাস্থানের আদি মসজিদটি মাজার থেকে অত দূরে নির্মিত হয়েছিল। কিন্তু মাজার শরীফে সর্বদা লোক সমাগম হওয়ায় সম্ভবত উক্ত মসজিদটি চালু হতে পারেনি, ফলে অযত্নে ভূপাতিত হয়েছে। যাই হোক, এখান থেকে উক্ত রাস্তাটি সোজা উত্তরমুখী হয়ে জনকথিত জিউত কুণ্ডের পাশ দিয়ে পশ্চিম দিকে পরশুরামের বাসভবনে চলে গেছে। পরশুরামের বাসভবনে অতিক্রম করে এই রাস্তাটি সোজা উত্তর দিক দিয়ে যে স্থানে পৌঁছেছে সেই স্থান বৈরাগীর ভিটা নামে পরিচিত। 300 বাই 26 ফুট প্রশস্ত বিশিষ্ট একটি ধ্বংসস্তূপ দৃষ্ট হয়। এখানে 5টি চৌবাচ্চা আবিষ্কৃত হয়েছে। এই স্থানে পাল যুগের 2টি মন্দির ছিল বলে অনুমেয়। এখানে বলতে গেলে অনেক কথা আরও বলতে হয়, কারণ এই ইতিহাস ছোটোখাটো না, অনেক বড়। আমি সংক্ষেপে এই জিনিসটা বলি। বাংলাদেশের একটি ক্ষুদ্র শহর বগুড়া। বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবস্থিত। মহাস্থানগড় একটি ঐতিহাসিক পটভূমি। গড়ের পূর্ব পার্শ্বে মহাসড়ক, মহাসড়কের অনতি দূরে কৃত্রিম মাটির পাহাড়। এই পাহাড়ের বর্তমানে মহাস্থানগড় নামে অভিহিত। মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল বরেন্দ্র বা পুণ্ড্রনগর। এই গড় বা দুর্গ এককালে মৌর্য, গুপ্ত, পাল ও সেন রাজাগণের রাজধানী ছিল। মৌর্য এবং গুপ্ত রাজাগণ কত বছর রাজত্ব করেছিলেন তা সঠিক বলা দুষ্কর। তবে পাল রাজাগণ এখানে রাজত্ব করেন 750 থেকে 1124 খ্রিস্টীয় পর্যন্ত। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড় রাজত্ব করতেন, তখন মহাস্থানগড় ছিল অরক্ষিত। 1082 থেকে 1125 কিংবদন্তি মতে তখন এখানে রাজত্ব করতেন রাজা নল। রাজা নলের অনুজ ভ্রাতার নাম ছিল নীল। এই নীল ছিলেন এই রাজ্যের প্রধান উজির বা মন্ত্রী। ঠিক এই সময় ভারতের দক্ষিণাত্তর শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ মহাস্থানগড়ে আগমন করেন।
তার আগমনের কারণ ছিল পাপের প্রায়শ্চিত্ত করা, কারণ তিনি পশুর কুঠার দ্বারা মাতৃহত্যা করে অভিশপ্ত হয়েছিলেন। এই অভিশপ্ত ব্রাহ্মণ প্রথমে এই নগরের প্রধান পুরোহিতের সুযোগ পান, পরে উক্ত নল ও নীলের ভ্রাতৃবিরোধ মীমাংসা কল্পে তাদের অভিভাবকত্ব গ্রহণ করেন। পরে নল ও নীলের সঙ্গে প্রতারণা করে মহাস্থানগড়ের তথা পুণ্ড্রনগরের রাজা হন। এই অভিশপ্ত ব্রাহ্মণের নামই ছিল রাম, আর এই রামই মহাস্থানগড়ে পশুরাম নামে পরিচিত। কথিত আছে এই পশুরামের সঙ্গেই ফকিরবেশী আধ্যাত্মিক শক্তিসম্পন্ন দরবেশ হজরত শাহ সুলতান মাহমুদ বখলি রাজিয়াল্লাহ এর যুদ্ধ হয়। যুদ্ধে পশুরাম পরাজিত ও নিহত হন। যুদ্ধের সময়কাল আনুমানিক 1205 থেকে 1220 খ্রিস্টাব্দ। মহাস্থান বাস স্ট্যান্ড অদূরে পশ্চিমে হজরত শাহ সুলতান মাহমুদ বখলি রাজিয়াল্লাহ এর মাজার শরীফ অবস্থিত। সুলতান বখলি আফগানিস্তানের অন্তর্গত বখলি প্রদেশের পরাক্রান্ত একজন রাজা ছিলেন। তার সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। ঘটনার প্রেক্ষিতে সুলতান বখলির মনে এক সময় ভাবান্তরের উপস্থিত হয়, যার ফলে তিনি রাজকার্য পরিত্যাগ করে দামেস্কে শহর এক কামেল পীরের শিষ্যত্ব গ্রহণ করেন। এখানে 12 বছর মতান্তরে 36 বছর আধ্যাত্মিক শিক্ষা সুসম্পন্ন করে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আগমন করেন। কথিত আছে মৎস্য পৃষ্ঠে আরোহণ করে তিনি বরেন্দ্র ভূমিতে উত্তরণ করেন, তাই তাকে মাহি সাওয়ার বলা হয়। এখানে উল্লেখ মহাস্থানগড়ের অদূরে দক্ষিণে হজরত মীর বোরহান উদ্দিন রাজিয়াল্লাহ এর পবিত্র মাজার অবস্থিত। কথিত আছে তিনি ছিলেন আরব দেশের অধিবাসী। আনুমানিক 9ম শতাব্দীর পূর্বে কোনো কারণে তিনি সপরিবারে এদেশে আগমন করেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। হজরত মীর বোরহান উদ্দিন ছিলেন নিঃসন্তান, তাই তিনি পুত্র কামনা করে গরু কুরবানি মানত করেন। আল্লাহর কৃপায় তার ইচ্ছা পূর্ণ হলে তিনি গরু কুরবানি দেন। নির্জনে এবং অতি গোপনে এই কুরবানি সম্পন্ন হয়। হজরত মীর বোরহান উদ্দিন ছিলেন একা মুসলমান, তাই প্রয়োজন মতো গোশত গ্রহণ করে তিনি অবশিষ্ট গোশত ভূগর্ভে প্রথিত করেন, কিন্তু শৃগাল কর্তৃক ইহা উত্তোলিত হয়। অতঃপর একটি চিল জাতীয় পক্ষী উহার এক টুকরো গোশত রাজপুরীতে নিয়ে গিয়ে ফেলে দেয়। কিন্তু এখানে হিন্দুরাজ্য গো হত্যার অপরাধে পরশুরাম তার হস্তকর্তনের আদেশ দেন এবং তার স্ত্রী নবপ্রসূত পুত্রকে কালী মন্দিরে বলি দেয়া হয়। ঠিক এই সময়ের ঘটনাকে কেন্দ্র করে হজরত মীর বোরহান উদ্দিন রহমতুল্লাহ এর কাতর আহ্বানে হজরত শাহ সুলতান মাহমুদ মাহিস সাওয়ারি বখলি রহমতুল্লাহি মহাস্থানগড়ে আগমন করেন। মহাস্থানগড় একটি পর্যটন কেন্দ্র। এখানে জিয়ারত কল্পে এবং ভ্রমণ উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে দৈনিক শত শত লোক আগমন করেন। মহাস্থানগড়ে প্রাচীনকালের অনেক নিদর্শন বিদ্যমান। গড়ের পশ্চিমে ঐতিহাসিক কালীদহ সাগর এবং পদ্মা দেবীর বাসভবন। এই স্মৃতি দুটি বিলুপ্ত প্রায়। গড়ের পূর্বে করতোয়া নদীর তীরে শিলাদেবীর ঘাট। শিলাদেবী পরশুরামের ভগ্নী। যুদ্ধের প্রাক্কালে এই অনুরা দেবী আত্মশুদ্ধির জন্য এই স্থানে আত্মাহুতি দেন। সেই থেকে এই স্থানের নাম হয়েছে শিলাদেবীর ঘাট। এখানে প্রতি বছর হিন্দুদের স্নান হয় এবং একদিনের একটি মেলা বসে। এই ঘাটের কিছু পশ্চিমে জুত কুণ্ডু নামে একটি বৃহৎ কূপ রয়েছে। প্রবাদ আছে এই কূপের জল পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হতো। মহাস্থানগড় খননের ফলে মৌর্য ও গুপ্তপাল সেন যুগের বিভিন্ন দ্রব্যাদি অনেক দেবদেবীর মূর্তি আবিষ্কৃত হয়েছে। বর্তমানে খননের কাজ অব্যাহত আছে। ফেব্রুয়ারি 2004 মহাস্থানগড়ের উত্তরে জাদুঘরে অবস্থিত অসংখ্য দেব প্রতিমা যদিও অতীতের সাক্ষী, তবুও মহাস্থানগড়ের ইতিহাস আজও নীরব।
মহাস্থান বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি বৌদ্ধ স্তম্ভ আছে। চৈনিক ভ্রমণকারী হায়েন সা এটি সম্রাট অশোক রাজ কর্তৃক নির্মিত বলে অনুমান করেন। এই স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফুট। এই স্তম্ভ বেহুলা বাসুর ঘর নামে সমাধি প্রসিদ্ধ। এতদ অঞ্চলে বেহুলা অনেক স্মৃতি বিজড়িত, তাই প্রতিদিন শত শত দর্শনার্থী এখানেও ভিড় জমায়। ধন্যবাদ সবাইকে। আপনাদের মোটামুটি ইতিহাস সম্পর্কে অবগত করতে পেরেছি কিনা জানি না, অনেক ভুলভ্রান্তি হতে পারে, তারপরেও ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নিজেও ইতিহাসটা জানার চেষ্টা করছি, থিসিস করার চেষ্টা করছি এবং আরও করব। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এগুলো প্রত্নতাত্ত্বিক নিয়ে চিন্তাভাবনা করার।